সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা ডক্টর স্টেশন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো আমাদের সামগ্রিক জনগণের খুব কমন একটা বিষয়, চর্মরোগ। চর্মরোগের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাধারণ জনগণ অনেক সময় বিভিন্ন অসুবিধায় ভোগেন এবং বুঝতে পারেন না কোথায় যাবেন বা কি করবেন। আজকে আসুন কথা না বাড়িয়ে আজকে আমাদের সাথে যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি আছেন সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডার্মাটোলজি, ইউএসটিসি চট্টগ্রাম। আরও সাথে আছেন আমাদের সাথে ডক্টর মেহরুন কবির। তিনিও সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডার্মাটোলজিতে আছেন সাউদার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেই সাথে আমি সঞ্চালনায় ডক্টর সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চট্টগ্রাম। তো আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে প্রথমে কিছু রোগের দিকে যাই, যে আমাদের সাধারণ জনগণ কি কি সমস্যায় পড়ে, চর্মরোগের যেসব সমস্যা নিয়ে তারা বেশি সাফার করেন সেগুলো নিয়ে আজকে আমরা জানবো এবং এইসব চর্মরোগের প্রতিকার, প্রতিরোধ এইসব সম্পর্কে আমরা আজকে জানবো। প্রথমে আমরা আসছি ডক্টর সালাউদ্দিনের কাছে। ডক্টর সালাউদ্দিন, আপনি যদি একটু বলেন যে আমাদের যে সাধারণ জনগণ যেটা মোস্টলি সবচেয়ে বেশি যে রোগটা নিয়ে যে রোগটা নিয়ে বেশি সাফার করেন আমার জানা মতে সেটা হচ্ছে স্ক্যাবিস, এবং এই স্ক্যাবিস সম্পর্কে যদি একটু বলেন যে স্ক্যাবিস ছাড়াও আর স্ক্যাবিস তো আছে, আর সাধারণত আর কি রোগে তারা আক্রান্ত হন? আসলে আমরা এখন খুব চেম্বারে যে রোগটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করছি, আপনি ঠিকই বলছেন, সেটা স্ক্যাবিস, কোষপাসরা যেটাকে বলি, সেটাই আসলে সবচেয়ে বেশি এফেক্ট করে। এটা সবচেয়ে বড় সমস্যা হইলো এটা একজনের যদি হয়, এটা এত মারাত্মক ছোঁয়াচে, এটা পরিবারের সবারই হয়। এখানে যে একটু বলি যে কোষপাসরা যে শব্দটা ইউজ করলেন, আমাদের সাধারণ মানুষ এই শব্দটাই বেশি জানে, তো এটা সম্পর্কে এই লক্ষণগুলো বা কোষপাসরা এটা একটু এখন খুব ওয়ার্মিং ইস্যু হয়ে গেছে, কারণ এটা আমরা যতগুলো চেম্বারে প্র্যাকটিস করি সবচেয়ে বেশি রুগী আমরা স্ক্যাবিসের রুগী দেখি, কোষপাসরার রুগী। তো এটা যেহেতু খুবই ছোঁয়াচে একটা রোগ, এই জন্য এটা সামাজিক অ্যাওয়ারনেস খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই রোগ একজনের হইলে ফ্যামিলি মেম্বার, সব ফ্যামিলি মেম্বারকে ইনভলভ হয়। বিশেষ করে কাদের হয়? বাচ্চাদের বেশি হয়। এটা বেশি হয় যারা হোস্টেলে থাকে, স্কুলে থাকে, মাদ্রাসা থাকে, তাদের ওই যে হোস্টেলে গাদাগাদি করে থাকে এবং ওরা হাইজিন ঠিকমতো মেনটেন করে না। পরিবারের একজনের যদি হয়, পরিবারের বাপ মা ভাই বোন সবারই হয়ে যায়। এই জন্য এই কোষপাসরা রোগের জন্যই আমরা সবচেয়ে বেশি এখন সাফার করতেছি। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আমরা গত কোভিড পিরিয়ডে আমরা কিন্তু 2 বছর যাবৎ আসলে কোনো তেমন একটা স্ক্যাবিসের রোগী পাই নাই। এখন যা রোগী দেখি তার 50%-ই আমার মনে হচ্ছে আমরা কোষপাসরা রোগী দেখতেছি। এটার কোনো কারণ ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার কাছে মনে হয় তখন আপনারা জানেন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে তখন কোভিডের জন্য আমরা সবাই ইনভেরিয়েবলি আইভারমেকটিন, একটা সিস্টেমিক ড্রাগ অফ স্ক্যাবিস, সবাই খেয়ে ফেলছি। এই জন্য কিনা জানি না, আমরা বেশ অনেক বছরেই আমরা কোনো স্ক্যাবিসের রোগী আসলে পাই নাই। বা ওটাও হতে পারে কোভিডের সময় তো আমরা হাইজিন মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। ইয়াস, ঠিক বলছেন আপনি, এটাও একটা বিষয়। এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। আসলে লক্ষণগুলা একটু জানা দরকার। সেটা হচ্ছে যখন এটা ইচিং, মানে চুলকানি হবে, মেন সিমটম যেটা আমাদের কাছে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে ইচিং, এবং এটা বলা হচ্ছে রাত্রে চুলকায় বেশি। অ্যাকচুয়ালি রাত্রে নকটার্নাল ইচিং বলা হয়। রাত্রে চুলকাবে এমনটি নয়, এটা রাত্রেই বেশি চুলকায়, তবে রেস্টিং কন্ডিশনেও চুলকানি হইতে পারে। এটা পোকামাকড়ের একটা সহজাত প্রবৃত্তি। ওরা কোনো কিছু নড়াচড়াতে যখন এরা খুব গুটাই থাকে, হঠাৎ করে যখন মানুষ রেস্টে চলে যায় তখন পোকামাকড় বের হয়ে এটা যখন নাড়াচড়া করে তখন ইচিংটা হয়। এই জন্য এটাকে নকটার্নাল ইচিং বা আমরা বলতেছি। মেইনলি যেটা হয় এই চুলকানিটার সাথে যে আমরা যে জিনিসগুলো দেখি, বিশেষ করে এই আঙ্গুলের ফাঁকে অথবা এক্সিলা এরিয়াতে বা আম্বিলিকাল এরিয়া বা প্রাইভেট পার্টগুলোতে খুব বেশি করে অ্যাটাক করে। এখানে ওরা একটা বাসা বানায়, ওই বাসার মধ্যে থাকে, এবং এটা যখন আমরা প্রথমেই দেখি এটা মানে দানা দানা বিচি নিয়ে হয় আঙ্গুলের ফাঁকে, তবে এটা বেশি দিন থাকে না। ওরা যখন রাব করে, স্ক্র্যাচ করে, তখন এটার চেঞ্জ হয়ে যায়। আমরা এক্সিমা দেখতে পাই, এক্সিমারাইজেশন লিশন দেখতে পাই, ওখানে ইচিং মার্ক দেখা যায়, এবং এটা ক্ষত হওয়ার কারণে পরবর্তীতে দেখা যায় ওখানে ওই ইনফেকশন হয়ে যায়
বয়েল হয়ে যায়, বিভিন্ন রকমের আপনার ওই পুজ, রক্ত, পানি, গা হয়ে যায়। পরবর্তী আমরা তখন আর স্ক্যাবিসের চিকিৎসা চেয়ে তখন সেকেন্ডারি এই ইনফেকশনের চিকিৎসায় জন্য আমাদেরকে বেশি করতে হয় আর কি। আর ইম্পর্টেন্ট হচ্ছে এটা সবাইকেই চিকিৎসা করতে হবে, চিকিৎসার আওতায় সবাইকে আনতে হবে একসাথে করতে হবে। বিশেষ করে যে আপনি যেটা বললেন একটু করে আপনি বলেছেন যে আমাদের মাদ্রাসা, হোস্টেল যেখানে ছাত্ররা গাদাগাদি করে থাকে, যে স্পেস থাকে না, তাদেরই খুব সম্ভবত বেশি তারা এফেক্টেড হয়। এখন সেক্ষেত্রে আপনি কি বলবেন যে তাদের সবারই একসাথে চিকিৎসা দিতে? জি, ডেফিনেটলি। এটা আমরা আসলে কাউন্সেলিং করে দিই, বাসায় একজনের হইলে বাকিদের সবাই যেন চিকিৎসার আওতায় চলে আসে। মাদ্রাসা কিংবা কোনো হোস্টেলে আসলে এটা সবাইকে, এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, সবাইকে আসলে একসাথে চিকিৎসা করা পারা যায় না। তারপরেও আমরা এটা বলে দিই যে যতটুকু পারা যায় যেন কাপড় চোপড় আলাদা করে রাখে, যেন আরেকজনের কাপড় বিছনাতে সে না উঠে, সবগুলা মানে আইসোলেশন সবগুলাকে যেন একাই থাকে। ভালো করে একটা গোট শাওয়ার নিতে হবে, সবাই ভালো শাওয়ার নিতে পারলেও একটা মানে ভালো করে সাবান দিয়ে গোসল করলেও 50% ক্লিয়ার হয়ে যায়। কারণ যদি একজন ট্রিটমেন্ট করে আলটিমেটলি দেখা যায় সবাই না করলে হয়তো আরেকজনের থেকে আবার তার জি ইনফেকশন হয়। জি। তো স্কিনে আমরা জানি যে কিছু ফাঙ্গাল ইনফেকশনও হয় স্ক্যাবিস ছাড়া, তো আর কি হতে পারে যে কমন কিছু ফাঙ্গাল? এখন এটার পরে আমরা যেটা মনে করছি আরেকটা বেশি রোগ যেটা হচ্ছে টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশন, সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনটা আমরা একটা বেশি দেখি, যেটাকে আসলে আমরা দাউদ বা দাঁত বলতেছি। তো এটাও কিন্তু এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। শুধু পাওয়া যাচ্ছে না, এটার চিকিৎসা নিয়েও আমরা একটু হিমশিম খাচ্ছি। এই দাউদটা নিয়েও এটা বলতে পারি যে এটা অনেকটা রেসিস্টেন্সের মতো হয়ে গেছে। কনভেনশনাল ট্রিটমেন্টও আমাদের এই দাউদটা আসলে ভালো করতে পারতেছি না। দাউদটাও লক্ষণটাও যদি বলতে হয় তাহলে একটা মানে সার্কুলার বা কয়েন শেপ বা পয়সার মতো একটা রিং টাইপের একটা লিশন শুরু হয়। এটা আলটিমেটলি এটা আস্তে আস্তে বড় হয়ে খেয়ে ফেলবে, পুরো শরীরেই হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ওয়েদারের মধ্যে এটা বেশি হয়, স্যাঁতস্যাঁতে থাকলে বেশি হয়, অথবা ভাঁজগুলোতে যখন ঘাম বেশি জমে যায়, যেমন ওই যে বগলে বা রানের চিপার মধ্যে অথবা প্রাইভেট পার্টগুলোতে, পেটের ভাঁজের মধ্যে, এইগুলোতে সবচেয়ে বেশি হয়। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare.
affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন। এবার আমরা আসি ডক্টর মেহরুনের কাছে। ডক্টর মেহরুন, আপনি কি একটু বলবেন যে আমরা যে ডক্টর সালাউদ্দিন যেটা বললেন যে স্ক্যাবিস বা খোসপাঁচড়া যেটা, এটা ছাড়াও একটু অংশ ডক্টর সালাউদ্দিন বলেছেন যে দাউদ, যেটা ফাঙ্গাল ইনফেকশন হিসেবে আমরা জানি। আরও জানি বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে মহিলা রোগী তো আপনি অ্যাজ এ ফিমেল ডার্মাটোলজিস্ট হিসেবে পান। তো আপনি কি একটু বলবেন যে মহিলারা কোন কোন রোগগুলো বেশি নিয়ে আসে আপনার কাছে এবং এগুলোর কি কারণ, বা যে স্ক্যাবিস কিংবা এই যে দাউদ, এগুলোর কোনো সিজনাল কোনো সময় আছে কিনা, যে কোনো একটা সিজনে বেশি হচ্ছে বা এরকম কোনো ব্যাপার আছে কিনা? ধন্যবাদ ডক্টর সাগরিকা। আমি অনুষ্ঠান শুরুতেই প্রথমে আমাদের সদ্যপ্রয়াত বোরহানুদ্দিন স্যার এবং ডক্টর জিনাত মেরাজ স্বপ্না ম্যাডামের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাদের বেহেশতে নসিব করুক। আপনার যে প্রশ্নে ফিরে আসি, আপনার প্রশ্ন ছিল যে অ্যাজ এ ফিমেল ডার্মাটোলজিস্ট হিসাবে আমি কী ধরনের পেশেন্টগুলো পাই। আমি স্ক্যাবিস পাচ্ছি, আর দাউদ যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলছি সেটা পাচ্ছি, একনি পাচ্ছি, এগুলি পাচ্ছি। তবে দাঁত যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলছি সেটা বেশি হচ্ছে এখন ফিমেলদের মধ্যে বেশি হওয়ার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে যে ওনাদের পোশাক পরিচ্ছদ একটা ব্যাপার। আর যত্রতত্র স্টেরয়েড ব্যবহার করা, এটা আমাদের দেশে খুব বেশি চলছে এখন। আমরা একটা প্রেসক্রাইব করে দিই, একটা স্টেরয়েড প্রেসক্রাইব করে দিই। আর আরেকটা হচ্ছে ডোজ ইনকমপ্লিট রাখা, কেউ পুরো ডোজটা কমপ্লিট করছে না। এগুলোর কারণে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হচ্ছে। আর আপনি সিজনের কথা বলেছেন, সিজনের ক্ষেত্রে যেমন দাঁতটা, এটা গ্রীষ্মকালের রোগ, গরমে স্যাঁতসেঁতে ঘামে এরকমটা হয়। আর স্ক্যাবিসটা হচ্ছে শীতকালের বেশি হয়, কারণ শীতকালে আমরা একই কম্বল কাঁথা এগুলো শেয়ার করি সাধারণত সবাই, এগুলো ধোয়াও হয় না রিপিটেডলি, বা এই যে কম্বল কাঁথা জীবাণুটা থেকে যায় ওখানে, ওটা রিপিটেডলি ধোয়া হয় না বা শুকাতে দেওয়া হয় না, ওখান থেকে এটা হয়। আর একসাথে গাদাগাদি করে মানুষ থাকে, সেটাও একটা ফ্যাক্ট। এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন ডক্টর মেহরুন, যে শীতকালে আমাদের স্ক্যাবিস কিংবা খোসপাঁচড়া যেটা, সেটা বেশি হয়, এবং গরমে দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যেটা দাউদ, মানে চর্মের মধ্যে চাকা চাকা যেটা আমরা ইউজুয়ালি দেখে থাকি, সেটা নিয়ে বেশি আসছেন। তো আপনি যদি আরেকটু ক্ল্যারিফাই করেন যে দাঁতটা বলতে মানে আপনি এটা কীভাবে বুঝবে যে একটা পেশেন্ট যে ওনার দাউদ হয়েছে, হ্যাঁ, আবার কোন কোন জায়গাটা, মানে মেইনলি কোন জায়গায় দাউদটা হয়? দাঁত বোঝার প্রধান উপায় হচ্ছে, এটা সাধারণত সার্কুলার হয়, সেন্ট্রাল ক্লিয়ার থাকে, মানে মাঝখানটায় পরিষ্কার থাকে, পেরিফেরিতে অ্যাক্টিভ বর্ডার থাকে স্কিন থেকে, পেরিফেরিতে বা প্রান্ততে পরিধি বরাবর এটা অ্যাক্টিভ লিশন থাকে। আর সাইডগুলো দেখেও আমরা চিনতে পারি, এগুলো সাধারণত আঙ্গুলের ফাঁকে ক্যান্ডিডা ইন্টারট্রাইগো হয়ে থাকে, তারপরে শরীরের বিভিন্ন ভাঁজে হয়ে থাকে। তবে দাঁত কিন্তু মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাতে হতে পারে, তবে এটার বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নাম রয়েছে। যেমন মাথায় হলে, যে স্কাল্পে হলে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, মুখে হলে বলি টিনিয়া ফেসি, বডিতে হলে বলি টিনিয়া কর্পোরিস, নখে হলে বলি অনাইকোমাইকোসিস, এই ধরনের আর কি বিভিন্ন নামে পরিচিত। আচ্ছা,
তো এই যে এর সাথে কি আর কোনো মানে অন্য কোনো রোগ জড়িত থাকে বা অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশন বা আদার কিছু থাকে দাঁতের সাথে? আর একটা হলো এটাতে কি মানে চুলকানি থাকে বা দাঁতের সাথে চুলকানি থাকে আর অ্যাসোসিয়েটেড ডিজিজ বলতে আমরা সাথে এর সাথে কোনো ইনফেকশনটাকে সেকেন্ডারি ইনফেকশনটাকে বুঝিয়ে থাকি, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের যদি দাঁত হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনগুলো কমন, তাদের কি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দাঁত কিংবা মানে স্কিনের ইনফেকশনটা হওয়ার বেশি। অনেক ধন্যবাদ ডক্টর মেহরুন। আমরা এখন ডক্টর সালাউদ্দিনের কাছে একটু আসি। আপনি যেহেতু লেজার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের একটা কমন প্রবলেম দেখা যায় যে টিনেজার বাচ্চাদের বিশেষ করে যে ব্রণ সমস্যা, ঠিক আছে? তো এই ব্রণ সমস্যাটা সম্পর্কে যদি একটু বলেন। দেখা যায় আমাদের টিনেজার অনেক ছেলেমেয়েরা এটা নিয়ে খুব হেজিটেন্সিতে ভোগে কিংবা একটু কমপ্লেক্সিটিতে ভোগে, এই সম্পর্কে বা এর প্রতিকার নিয়ে যদি কিছু বলেন, বা এটা কিভাবে মানে এটা যে ওরা হয়তো বা ধরে নেয় এটা কি স্থায়ী কোনো বিষয় কিনা, এটা। ধন্যবাদ। এটা আপনি বলছেন যে টিনেজার, আসলে এটা বয়সেরই রোগ, একটা নির্দিষ্ট বয়স এটা হবেই। এটা অনেকগুলা কারণের মধ্যে একটা হচ্ছে হরমোনাল একটা কারণ এখানে আছে, আবার জেনেটিক একটা কারণ এখানে রয়ে যায়। আবার এখন একটু আমাদের যে ওভার পলিউটেড যে এনভায়রনমেন্ট অথবা খাওয়া দাওয়া, ঠিকমতো না ঘুমানো, রাত জেগে থাকা, এগুলো অনেকগুলো কারণে এখন কিন্তু একনি হচ্ছে। তবে একনি হইলেও একনির ভালোই চিকিৎসা আছে। এখন একনির জন্য যে সমস্ত আমরা চিকিৎসাগুলো করে থাকি ইউজুয়ালি এগুলা মানে কনভেনশনাল যে চিকিৎসা এগুলা আমরা দিয়ে থাকি। আপনার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিই অথবা আইসিট্রিটিন, রেটিনোইক অ্যাসিড, এগুলো আমরা ইউজ করি। কিন্তু সমস্যা হয়েছে ব্রণের সমস্যার থেকেও ব্রণের দাগ বা গর্ত বা পোর্স নিয়ে এখন বেশি চিন্তিত। একটা পর্যায়ে কিন্তু ব্রণ আর খুঁজে পাওয়া যাবে না, বয়সের পরে ব্রণটা আর থাকে না। কিন্তু যদি আমরা ট্রমা করে ফেলেন, স্কার করে ফেলেন, তখন এটা নিয়ে একটা প্রবলেমের মধ্যে আমরা আসলে কম বয়সী ছেলেমেয়েরা যে নখ দিয়ে বিশেষ করে বা ট্রমা করে খুঁটে এগুলো বের করতে চায়, এগুলো যেন না করে, প্রপার ডায়েট যেন মেনটেন করে, পানি খায়, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে, আর এটাতে সবচেয়ে ভালো হয়। যদি ওগুলা হয়ে যায় সেক্ষেত্রে আমরা তখন আপনি যে বলছেন তখন আমরা অন্য কাজগুলো করি, কারণ তখন আবার কনভেনশনাল ওষুধে কাজ করে না। তখন আমরা অনেকগুলা ট্রিটমেন্টের মধ্যে একটা লেজার করি, কিন্তু তার আগে আমরা অন্যগুলা কেমিক্যাল পিল আছে, টাইক্লোরেসিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিডের পিলগুলো আমরা ইউজ করতে বলি প্রথমে। তারপর পিআরপি আছে, প্লাটিলেট রিচ প্লাজমা, এগুলো দিয়ে আমরা গর্তগুলোকে ভরাট করতে পারি। আবার অনেক সময় সাবসেকশন করে যে গর্তগুলো হয়ে যায় তখন আমরা নিডলিং করে মাইনিং বলে এটাকে ট্রমা করে দিয়ে ফাইবারগুলোকে আমরা ইয়ে করি, এটাও কাজ করা যায়। তারপরে আমরা CO2 ফ্র্যাকশনাল CO2 লেজার আমরা করি, এটা খুবই ভালো, এখন পপুলার। এই যে আপনি এতগুলো চিকিৎসার কথা বললেন, যেটা আমরা দেখি যে ব্রণের ক্ষেত্রে যে গর্ত হয়ে যায় বা একটা ক্ষত অনেক সময় থেকে যায়, বা অনেক সময় বিশেষ করে কম বয়সে যারা তার খুঁটাখুটির জন্যই বেশি হয়তো ইনফেকশন হয়ে একটা স্কার থেকে যায়। তো সেই যে এতগুলো যে অপশন বললেন, এটা কি আপনারা কম বয়সী ছেলে মেয়েদেরও করে থাকেন? না, ব্রণের বয়সে এটা হয় না, যখন এটা ট্রমা হয়ে যায় তখনই আমরা এটা করি। ব্রণের বয়সটা চলে গেলেই করি এটা আমরা সাধারণত। যখন না গ্রোইং ইউজে করা যায়, যখন একটা পর্যায়ে না বুঝে করে ফেলছে, অনেক গর্ত করে ফেলছে, এখন এটাই একটা ওর নিজেরই ফার্স্টেশন চলে আসছে, ও নিজে এটা থেকে মুক্তি হতে যাচ্ছে, অথবা ব্রণের চিকিৎসার পাশাপাশি এটা করতে হবে, কারণ এটা তো অলরেডি একটা ট্রমা করে ফেলছে, গর্ত করে ফেলছে। কন্ট্রাইন্ডিকেশন না, কন্ট্রাইন্ডিকেশন নাই, না, এটা পেশেন্টের মানে ওদের যে গ্রোয়িং এজ সেটার কোনো ইফেক্ট। তখন আমরা পেশেন্ট দেখেই সিলেকশন করি আসলে কোন চিকিৎসাতে ওনার গেলে সুবিধা। তাহলে যে ব্রণের চিকিৎসায় লেজারের ভূমিকাটা আপনি যদি একটু বলেন, কোন সময় আপনারা করবেন লেজার? বা আসলে ব্রণের জন্য ইউজুয়ালি আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলা করার লেজার ইউজুয়ালি আমরা ব্রণের জন্য আমরা ইউজুয়ালি লেজারটা করি না, ব্রণের স্কানের জন্য আমরা করি। পোর্স হয়ে গেলে, তখন গর্ত হয়ে গেলে, এগুলোর জন্য আসলে কমপ্লিকেশন হিসেবে যেটা কমপ্লিকেশন যে পরবর্তীতে ওটার জন্য আমরা বলি। জি। আর এখন তো দেখা যাচ্ছে যে ডার্মাটোলজি একটা লেজার বা মানে আমাদের সাধারণ জনগণ তো মনে করে যে লেজার কিংবা এরকম রে দিয়ে কিছু একটা করবেন। তো এখানে আপনারা যে স্কিনের মানে চর্মরোগের কোন কোন রোগগুলোকে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন, যে লেজার চিকিৎসা? আসলে এটা একটা আপগ্রেডেড চিকিৎসা। আগে আমরা লেজারের সাবস্টিটিউট ছিল, আগে আমরা ইলেকট্রোকাটারি, ডার্মাব্রেশন,
ক্রায়োসার্জারি এগুলো ছিল। এখানে একটা মডার্ন ট্রিটমেন্ট হিসেবে লেজার আসছে। এটা কিন্তু এটা একদম সেফ, ইফেক্টিভ, যত টেকনোলজি মডার্ন আসছে এটা ইলেকট্রোকটারিরই একটা আপগ্রেড ভার্সন বলতে পারেন। জি, এটাতে কোনো অ্যাকচুয়ালি কোনো সাইড ইফেক্ট নেই, সাইড ইফেক্ট কম। আর কিছু কিছু রোগ আসলে আমরা এই যে কনভেনশনাল মলম থেরাপি দিয়ে আসলে ভালো করতে পারি না। এই জন্য যেমন আপনার একটা আছিল হয়েছে, স্কিন ট্যাগ হয়েছে, ডিপিএন হয়েছে, সিরিঙ্গমা, ট্রাইকোবিটিলেমা, এগুলো অনেক জিনিস আছে যেগুলো আসলে এমনি নর্মাল ক্রিম অয়েনমেন্ট দিয়ে আমরা ঠিক করতে পারছি না। তো এগুলাতে আমরা আসলে একদম ইরাডিকেট করতে হইলে আমাদেরকে লেজারের বিকল্প নেই। CO2 লেজার আমরা এই জায়গায় ইউজ করে থাকি। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, MRI সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. অনেক ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন। আমরা এখন একটু ডক্টর মেহরিনের কাছে আসি। আপনি বলছিলেন স্ক্যাবিস এবং দাউদ নিয়ে, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে স্ক্যাবিস যদি প্রপার ট্রিটমেন্ট না করে বা প্রপারলি না আগায়, অনেক সময় দেখা যায় যে এই যে বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন গ্রামে গঞ্জে বা উপশহরে যারা থাকে ঠিকমতো ডক্টরের কাছে যাচ্ছেন না, সেক্ষেত্রে কি কি জটিলতা তৈরি হতে পারে বা পরবর্তী কমপ্লিকেশন কি কি হতে পারে? স্ক্যাবিসের জটিলতা আসলে স্ক্যাবিসের জটিলতা দেখা দিতে পারে, তবে প্রপার ট্রিটমেন্ট করলে আসলে এই জটিলতা এড়ানো যায়। কিন্তু আমরা আসলে সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন না হয়ে এই জটিলতাগুলোকে আহ্বান জানাই। এই জটিলতাগুলোর মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াজনিত ক্ষত হতে পারে, সেকেন্ড পায়োজেনিক ইনফেকশন যেটাকে আমরা বলি। আরেকটা হতে পারে AGN বা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস।
অ্যাকিউট গ্লোমেরুলার কিডনির প্রদাহ বলে থাকি সাধারণভাবে, এবং এটা সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে। আরেকটা হতে পারে যে স্ক্যাবিস থেকে কন্টিনিউয়াস রাবিংয়ের ফলে স্কিনটা থিক হয়ে যায়, লাইকেনিফিকেশন যেটাকে বলা হয়। মূলত এই তিনটা কমপ্লিকেশনই অ্যারাইজ করে, যেটা বলবো যে পরবর্তীতে যেটা অসুবিধা যেগুলো হয়। আর আরেকটা যেটা আপনি আলোচনা করেছেন দাঁত, যেটা টিনিয়াসিস বললেন আর কি আপনারা, তো এই ফাঙ্গাল ইনফেকশনটা আমরা যেটা খুব বেশি আমার যেটা মনে হয় গ্রামে গঞ্জে কিংবা যারা জানেন না তারা অনেকেই দেখা যায় যে এই যে বিভিন্ন হোমিওপ্যাথি কবিরাজ কিংবা স্টেরয়েড জাতীয় মেডিসিন লাগাচ্ছেন। তো এই সম্পর্কে আপনি কি বলবেন যে কেন এই দাঁতগুলো ভালো হচ্ছে না? ধন্যবাদ, এটা খুবই একটা সময় উপযোগী প্রশ্ন। এই আমার মনে হয় যে আমরা যদি আমাদের ডাক্তারদের বলছি যে আমরা যদি এটা চিনতে আমাদের ভুল হয়ে থাকে আমরা চিকিৎসা দিব না, কিন্তু অনর্থক এই যে স্টেরয়েডটা দেওয়া এটা আরও পেশেন্টের অনেক বেশি ক্ষতি করে ফেলছে। পেশেন্টের ফ্লেয়ার আপ হয়ে যায়, পেশেন্ট রেজিস্ট্যান্স গ্রো করে ফেলে, কোনো ওষুধেই আর কাজ করে না। তো পেশেন্টরাও ফ্রাস্ট্রেটেড হয়, ডাক্তাররাও ফ্রাস্ট্রেটেড হয়। স্টেরয়েডের অনেক সাইড ইফেক্টগুলো আছে, তো এটা আমরা না করলে। অনেক ধন্যবাদ ডক্টর মেহরুন। আমি একটু ডক্টর সালাউদ্দিনকে প্রশ্ন করি যে নিশ্চয়ই আমরা তো খুব কমন কিছু রোগ নিয়ে কথা বললাম, আপনি কি একটু কিছু বলবেন যে আমরা আরও জানি বেশ কিছু ক্রনিক ডিজিজও স্কিনে হয়, যেমন সোরিয়াসিস, এই সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করেন। সোরিয়াসিস এটা একটা কমন ডিজিজ। এটা আমি বলি যে এটা ভালো না হওয়ার একটা ডিজিজ। এখানে যেহেতু এই রোগটা আমরা পুরোপুরি কিউরেবল নয়, ভালো করতে পারি না, সেক্ষেত্রে কাউন্সিলিংটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি পেশেন্টকে যদি কাউন্সিলিং করতে না পারি তাহলে পেশেন্ট কিন্তু ছুটে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে যায়, শেষমেশ আর না ঘুরতে থাকে, না পেরে ওরা ঝাড়ফুঁক করে, কবিরাজি করে। কারণ এটা আমাদের হ্যাঁ, আমরা এটা ওদেরকে যদি প্রপারলি যে রোগ ভালো হবে না সে রোগ একটু কাউন্সিলিং করে বুঝাই দেবো, আবার ভালো না হবে এটাও যদি আমরা একটু টেকনিক্যালি বলি এটা ভালো হয়। যেটা ভালো হবে না সেটার জন্য এরকম অনেক ডিজিজই তো ভালো হবে না যদি কাউন্সিলিং করতে পারি। ডায়াবেটিস তো সারা জীবন ওষুধ খেতে হয়, প্রেশারের জন্য সারা জীবন ওষুধ খেতে রাজি আছে, এটা কন্ট্রোলে রাখা যাবে। এটা কিউরেবল না হলেও এটা প্রোটেক্ট করা যায়। এটা এমন হবে যে অনেক দিন নাই, আবার হয়তো আসতে পারে। এই ক্রনিক ডিজিজটা নিয়ে আসলে আমরাও একটু কাউন্সিলিং ঠিকমতো করলে, এটা সোরিয়াসিস এটা এমন কিছু না, এটা শরীর থেকে চামড়া উঠে যায়, শরীরের যে কোনো জায়গা থেকে চামড়া উঠে যেতে পারে। আসলে শরীরের থেকে এমনিও চামড়া উঠে একটা ডিউরেশন থাকে 120 দিনের মতো, এটা আগে হয়ে যায়, এটা তাড়াতাড়ি চামড়াটা উঠতে থাকে। এটা সবসময় যে কোনো বেশিরভাগ ক্ষেত্রে এটা মাথায় হয়, আর এই যে এক্সটেন্সর সারফেসগুলোতে হয় বা ট্রমা এরিয়াগুলোতে হয়, কুনুইতে হবে, কুনুইতে হবে বা হাঁটুর এখানে হবে, স্যাক্রাম এরিয়াতে পিছনে বা নাভির এইসব এরিয়াগুলোতে চামড়া ওঠে, মোটামুটি চামড়া উঠে যায়। এটা মাইল্ড ফর্মে। আবার সিভিয়ার ফর্মে খুব অনেক বেশি পুরো শরীর থেকেও এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হয়ে সারা শরীর থেকেও চামড়া উঠে যায়, মাছের আঁশের মতো চামড়া ওঠে, একদম চামড়া বদলাইয়া পড়ে যায়, এটাও হয়। আবার অনেক সময় ইনফেকশন হয়ে সেকেন্ডারি বা পাস্টুলার সোরিয়াসিস একটা আছে, বিভিন্ন রকমের পাস জমে সারা শরীর, এটা আরও খারাপ দিক দিয়ে গাটের সোরিয়াসিস আছে, বিভিন্ন রকমের শরীরের জায়গা থেকে ফোটা চামড়া উঠে যায়। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা ক্রনিক ডিজিজ, এটা থাকে, এটা কিউরেবল না হইলেও এটা মোটামুটি কন্ট্রোল করে ফেলা যায়, কিন্তু ওভারডোজ বা ওভার না করলে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা আমাদের সাধারণ দর্শকদের জন্য। আমি অনেকেই দেখি যে সোরিয়াসিস কিংবা যে ক্রনিক স্কিন ডিজিজ যেগুলো, সেগুলো নিয়ে তারা খুব প্যানিক থাকেন। যে ডক্টর সালাউদ্দিন আমাদেরকে যেটা বললেন, এটাতে প্যানিক হওয়া যাবে না, দরকারও নেই। কারণ এরকম বহু রোগ আছে যেটা হয়তো বা ভালো হবে না, কিন্তু কন্ট্রোলে রাখলে আমাদের এটা সারা জীবন কোনো সমস্যা করবে না। সেজন্য প্রপার ডক্টরের কাছে যথাসময়ে যেতে হবে। আমি আরেকটু সময় বাকি আছে আমাদের, আমি একটু প্রশ্ন করি যে কসমেটিক্স ডার্মাটোলজি, এটা বলতে আপনারা কি বুঝেন? যে আজকাল কসমেটিক পারপাসে দেখা যাচ্ছে মহিলারা অনেকেই ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হচ্ছেন, তো এই সেক্টরটা এটা আসলে ডার্মাটোলজি বিগ টার্ম। ডার্মাটোলজির একটা পার্ট হচ্ছে কসমোটোলজি। তো কসমোটোলজি একটু বিউটিফিকেশন দিয়ে যেটা আমরা করি আর কি, সেটা কিন্তু এটাতে আনইউজুয়াল কোনো চিকিৎসাতে আসলে যাওয়া, ক্লিনিক্যাল ডার্মাটোলজি পিওরলি থাকলে ভালো। আর যেটা আমরা করতে পারি না, এই ক্রিম, অয়েনমেন্ট, টর্মেশন ওষুধ দিয়ে, এগুলো তা আমরা এস্থেটিক্স বা লেজার এগুলোতে যাই।
অ্যাস্থেটিক্সের জন্য এটা কসমেটিক্যাল পারপাস, মানুষ এখন খুবই সৌন্দর্য প্রিয়, এই জন্য ওরা একটা আগে ফেসিয়াল করতো বিউটি পার্লারে, এখন একটা হাইড্রোফেসিয়াল, বিভিন্ন রকমের একটা মডার্ন টেকনোলজি বের হয়ে বিভিন্ন রকমের একটা সৌন্দর্যের প্রচেষ্টা করে। তবে এখানে যে বেশি যেটা এখন বেশি মিসইউজ হচ্ছে সেটা হচ্ছে আপনি আননেসেসারি বিভিন্ন রকমের প্রোডাক্টগুলা ইউজ হচ্ছে এবং প্রয়োজন হয়তো বা অথেন্টিক না, বা একটা সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ, একটা ময়শ্চারাইজার, টোনার, সেরাম, নানা রকমের জিনিস যত বেশি এগুলো ইউজ করতেছে অত রোগীর পরিমাণও বেড়ে যাচ্ছে, এগুলোর বিভিন্ন সাইড ইফেক্ট দেখা যাচ্ছে। এই জন্য একটু অথেন্টিক্যালি মানে প্রোডাক্টের বাছাইয়ের ব্যাপারে একটু ডার্মাটোলজিস্টের, কারণ আপনার স্কিনের প্যাটার্ন অনুযায়ী অনেক রকম, সানস্ক্রিনেরও বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। আপনার স্কিন টাইপটা কীরকম, আপনার কি অয়েলি স্কিন না ড্রাই স্কিন, একনিপর্ন স্কিন, ফেয়ার স্কিন, কোনটা হাইপার সেন্সিটিভ, যে জেনুইন কিনা প্রোডাক্টের, বা SPF আছে 50 আছে বলি, আসলে কি 50 আছে কিনা, এটা একটু র্যাঙ্কিংয়ের ওদের ইয়েটা করতুক, এটাও ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা ডক্টর সালাউদ্দিন বললেন। আজকাল আসলে সৌন্দর্য, এটা খুবই স্বাভাবিক, সৌন্দর্যপ্রিয়তা প্রতিটি মানুষের অন্তরেই থাকে। তো এটা নিয়ে যেন খুব ছুটাছুটি করে অনেক সময় দেখা যায় খুব সস্তা, কিংবা সস্তা বলবো না, দেখা যায় যে খুব লো কোয়ালিটির প্রোডাক্ট অনেকে ইউজ করেন না জেনে। বরং আমি বলবো যে স্কিনে কোনো প্রোডাক্ট ইউজ করতে গেলে আগে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নেওয়াটা ভালো। আমরা একেবারে শেষের দিকে অনুষ্ঠানে, ডক্টর মেহরুন, আপনাকে আমি শেষের দিকে একেবারে একটা প্রশ্ন করছি যে আপনি স্কিন ডিজিজ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্বটা সম্পর্কে যদি একটু আমাদের সাধারণ দর্শকদেরকে কিছু বলেন। ত্বক পরিষ্কার রাখাটা এটা হচ্ছে সবচেয়ে বড় জরুরি একটা কাজ। এবং ত্বক আমরা মনে করি যে বাহির দিয়ে পরিষ্কার করলে হয়, কিন্তু ত্বক কিন্তু ভিতর বাহির সবভাবেই পরিষ্কার করতে হয়। ভিতর বলতে আমি বোঝাচ্ছি পুষ্টিকর খাবার খাওয়া, পানি খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, এগুলোর কথা। আর বাহিরের দিক থেকে তো আছেই, সঠিক সময় মতো মুখ ধোয়া, হাত ধোয়া, বা ময়েশ্চারাইজার ইউজ করা, বাইরে থেকে আসলে ধুলাবালি থেকে আসলে এগুলো ধুয়ে ফেলার সাথে সাথে এগুলো করতে হবে আমাদের। অনেক ধন্যবাদ ডক্টর মেহরুন। একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানে ডক্টর সালাউদ্দিন, আপনি যদি আমাদের বিশেষ করে চট্টগ্রামবাসীর জন্য মানে ত্বকের পরিচর্যা কীভাবে করবে, বা ত্বকের যে সব কমন রোগগুলো আপনি বললেন যে আপনারা বললেন, সেগুলো থেকে কিভাবে মানুষ সাবধান থাকতে পারবে, বা ধরেন ইনিশিয়াল পর্যায়ে আপনাদের সাথে কোথায় যোগাযোগ করতে পারে? অ্যাকচুয়ালি এটা স্কিন, এটা সবচেয়ে বড় অর্গান, সবচেয়ে বড় অর্গান, মানব দেহের সবচেয়ে বড় অর্গান, এবং রোগও সবচেয়ে বেশি স্কিনের মধ্যে হয়। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন, বেশিরভাগ রোগ কিন্তু আনহাইজিনিক কন্ডিশন থেকেই হচ্ছে। এই স্যানিটেশনের প্রবলেম, খাওয়া দাওয়ার সমস্যা, এগুলা হচ্ছে মেইনলি স্কিনের মানে অপরিষ্কার থাকার কারণে বেশিরভাগ রোগগুলো হয়। আর আমাদেরও এখানে আমাদের পলিউটেড, এখন তো চিটাগাং এখন আগের এই অবস্থানে নাই, ওভার পলিউটেড হয়ে গেছে। এখন যানবাহন সব কিছু মিলিয়া মানুষ বেড়ে গেছে, সব কিছু মিলিয়া এইসব পপুলেশনের ওভার পপুলেটেড এবং এনভায়রনমেন্টাল কজের কারণে আমাদের স্কিনের বিভিন্ন রকমের এই ব্রণের সমস্যা থেকে শুরু করে সব সমস্যাগুলো। তো পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার যেটা বলছে পুষ্টিকর খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ করা, তারপরে তরল খাওয়া, এই সব কিছু মিলিয়া সুস্থ থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনারা শুনলেন দর্শক এতক্ষণ দুজন আমাদের বিশিষ্ট আলোচক এতক্ষণ চর্মরোগের বিভিন্ন অসুখ নিয়ে কথা বললেন, অসুস্থতা নিয়ে কথা বললেন। স্কিন হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অর্গান, তাই এখানে বিভিন্ন রোগ হতে পারে। তবে সমস্যা হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই স্কিনের রোগকে খুব একটা প্রথমে যখন প্রাথমিক পর্যায়ে থাকে খুব একটা গুরুত্ব দেয় না। আমি বলবো যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে এই প্রাথমিক অবস্থায় যদি স্কিনের যেসব অসুস্থতা সেগুলো ট্রিটমেন্ট করি, তাহলে সেটা বাড়তে পারে না। এবং আমাদের চট্টগ্রাম শহরেই সব জায়গায় মোটামুটি সব ক্লিনিক কিংবা যেগুলো আছে আমাদের যে ডক্টরসদের চেম্বারগুলো আছে, সেখানে সব জায়গায় মোটামুটি অভিজ্ঞ ডক্টর থাকেন, সরকারি পর্যায়েও আছেন। সুতরাং স্কিনের রোগ নিয়ে কখনো অবহেলা নয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এটিএন বাংলার সাথে থাকবেন, সবসময় থাকবেন এটিএন বাংলা ডক্টর স্টেশনের সাথে।